গল্প ও ভিডিও স্বত্বাধিকার শোনবস ক্রিয়েশনের। বিনা অনুমতিতে অন্যত্র ব্যবহার হলে তা সম্পূর্ণ বেআইনি। The story and video is completely reserved by Shonobs Creation. Any digital copy of this video is totally illegal. নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন শোনবস ক্রিয়েশন। আমাদের আজকের নিবেদন নবনীতা দাস রয়ের লেখা না বলা সেই কথা। গল্প পাঠে সৌম্যদেব, অন্যান্য চরিত্রে দীপ্ত, আরজে সৃজন, জাগৃতি, নবনীতা, চন্দ্রানী, দেবস্মিতা, রোহান, রাজ, সুখবন্ত, সৌভিক, সুখের, জয়, ইন্সপেক্টর কৌস্তব, ড্রাইভার তিতম, নার্স শুভস্বপ্না, অজিত, কল্লোল, নিতিন, শুভদীপ্ত, পিঞ্জর, সৌপর্ণ, আদিত্য, শতানিক, মনীষ, মানব, পোস্ট ডিজাইন আকাশ, সাউন্ড ডিজাইন জয়, গল্পের সূত্রধার এবং সমগ্র পরিচালনায় নবনীতা। ও বাবা, কত রাত হয়ে গেল, এবার বেরোতে হবে। দীপ্ত, চলো চলো। এত তাড়াতাড়ি যাবি? अभी तो पूरी रात बाकी है यार। না রে, আমরা তো বাইকে ফিরবো। দীপ্ত, তুই আজও বাইক নিয়ে এসেছিস কেন? আরে চন্দ্রানীর গাড়িটা তো নিয়ে আসতে পারতিস। চন্দ্রানীর গাড়িতে আমি চড়ি না, আর তাছাড়া আমার নিজের বাইক থাকতে ওর গাড়িতে কেন আসবো? আমি ওকে বলেছিলাম ও গাড়িতে যাক আর আমি বাইকে যাচ্ছি, কিন্তু ও তো নিজেই রাজি হয়নি। কিন্তু এত যে রাত হয়ে যাবে আমি বুঝতে পারিনি। আমি তো চন্দ্রানীকে অনেকক্ষণ ধরেই বলছিলাম। কি রে দীপ্ত, এতদিন ধরে আমাদের সঙ্গে আছিস, তুই বুঝতে পারলি না? এখনো তো আমাদের পার্টি শুরুই হয়নি। কি রে চন্দ্রানী, এতগুলো বছরেও বরকে ট্রেনিং দিতে পারলি না? আমি কি ট্রেন করব বলতো আদিত্য? ও কি আমার কোনো কথা শোনে নাকি? ও আমার গাড়িতে চড়বে না। এটা যে কি ওর আত্মসম্মানে লাগে সেটা ওই জানে। পার্টিতে সবাই যখন গাড়ি নিয়ে যায় আমার যে কি এম্বারাসিং লাগে না। সবাই গাড়ি পার্ক করছে আর আমি যাচ্ছি বাইকে, যার বাবার এত পয়সা। সেটা তোমার বিয়ের আগেই বোঝা উচিত ছিল। নেক্সট টাইম থেকে কোনো পার্টি হলে তুমি একাই এসো, আমাকে আনার কোনো দরকার নেই। নাও এখন চলো, আর তর্কাতর্কি করে কোনো লাভ নেই। আর তুমি থাকতে চাইলে থাকতে পারো, পার্টি এনজয় করো, আমি একাই চলে যাচ্ছি। না দাঁড়াও, আমি যাচ্ছি। বাই এভরিওয়ান। বলে চন্দ্রানী বেরিয়ে আসে পার্টি থেকে। দীপ্ত বাইক স্টার্ট দেয়। ওরা হাইওয়ে ধরে বাইকে করে বাড়ি ফিরবে। এখন রাত 11:15। হাইওয়েতে এই সময় বাইক চালানো মোটেই নিরাপদ নয়। সব বড় বড় লরি চলে এখন, কিন্তু এখন কোনো উপায়ও নেই। ও যে বাইক রেখে কারোর গাড়ি নিয়ে যাবে সেটাও সম্ভব নয়। কাল সকালে আবার অফিস আছে, আরও বাইক নিয়েই অফিসে যায়। এখানে বাইক রেখে গেলে আবার ওকে এতদূর নিতে আসতে হবে। ওঠো বাইকে, আর হেলমেটটা পরে নাও। এই নাও। চন্দ্রানী মুখটা বেজার করে দীপ্তর বাইকে ওঠে। গিয়েছিল আমতায় চন্দ্রানীর একটা বন্ধুর বার্থডে পার্টিতে। ফিরবে কোনা এক্সপ্রেসওয়ে ধরে ব্যারাকপুরে। এত রাতে স্ত্রীকে নিয়ে হাইওয়ে ধরে বাইক চালাতে মোটেও স্বস্তি বোধ করছিল না দীপ্ত। अरे क्या बड़े भाई, तुमको बोला है इतना पी के गाड़ी मत चलाओ। ओह चुप हो जा, शराब ना पी के गड्डी चलाने में मुझे दिक्कत होती है। বলে একটা বিচ্ছিরি হাসি হাসে সুখের। সুখওয়ান্তের ভয় হয় যেভাবে ওর দাদা গাড়ি চালাচ্ছে এত রাতে, তাতে কোনো অঘটন না ঘটিয়ে বসে। এমনিতেই সুখের খুব বাজেভাবে গাড়ি চালায়। এর আগেও বেশ কয়েকবার অ্যাক্সিডেন্ট করেছে। मैं निकला गड्डी लेके, रास्ते में एक मोर आया, मैं उसे दिल
अब मैं निकल সুখের গুনগুন করে গান গাইছে। के रस সুখওয়ান্ত লক্ষ্য করে সুখের চোখ নেশার ঘোরে বন্ধ হয়ে मैं আসছে। उसे दिल बड़े भाई तुम गाड़ी रोको, मुझे चलाने दो। अरे तू हाथ हटा स्टीयरिंग से चल। বলে ধাক্কা দিয়ে হাত সরিয়ে দেয় সুখওয়ান। রাস্তার এই জায়গাটা বেশ অন্ধকার। সুখের বেশ জোরেই গাড়ি চালাচ্ছে। চন্দ্রানী আর দীপ্তর বাইকটা একটা মোড় ঘুরতে ঘটে গেল সেই অকস্মাৎ ঘটনা। সুখের লরি গিয়ে সজোরে ধাক্কা মারে ওদের বাইকের পেছনে। চন্দ্রানী ছিটকে পড়ে ডিভাইডারের ওপর, আর বাইক সমেত দীপ্ত ছিটকে গিয়ে পড়ে অনেক দূরে। সেই রাতেই গাড়ি করে একটা সেমিনার অ্যাটেন্ড করে ফিরছিল জাগৃতি। এত রাতে ওখানেই থেকে যেতে বলেছিল অনেকে, কিন্তু কাল ওর একটা পেশেন্টের অপারেশনের বোর্ড মিটিং আছে, তাই এত রাতেই ও ফিরছে। হঠাৎ ও ড্রাইভার জোরে ব্রেক কষে। কি হলো? গাড়ি থামালে কেন? কিছু হয়েছে? ম্যাডাম, সামনে একটা লরি একটা বাইককে ধাক্কা মেরে পালিয়ে গেছে। ড্রাইভার চাইলে বাইক থেকে বাঁচাতে পারত। ম্যাডাম, মনে হচ্ছে নেশার ঘরে গাড়ি চালাচ্ছে। সে কি? তুমি তুমি তাড়াতাড়ি গাড়ি থামাও, শিগগিরই গাড়ি থামাও। ম্যাডাম, এরকম হাইওয়েতে গাড়ি দাঁড় করানো নিরাপদ নয়। আরে আমি একজন ডাক্তার, বাইকে নিশ্চয়ই কেউ আহত হয়েছে। আমি কোনো আহত মানুষকে এভাবে ছেড়ে যেতে পারি না। বলে গাড়ি থেকে নেমে জাগৃতি এগিয়ে যায় কাছে পড়ে থাকা চন্দ্রানীর কাছে। ঠিক তখনই একটা পুলিশ পেট্রোলিং ভ্যান এসে দাঁড়ায়। পুলিশ ইন্সপেক্টর গাড়ি থেকে নেমে এগিয়ে আসে জাগৃতির কাছে। স্যার, স্যার আমি একজন ডক্টর। অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছে? হ্যাঁ স্যার, আমরা একটা লরির পিছনে ছিলাম। লরিটা খুব স্পিডে চালাচ্ছিল। মোড়টায় ঘুরতেই বাইকটায় ধাক্কা মারল, আর তারপরই আরও স্পিড তুলে পালিয়ে গেল। বেশ, গাড়ির নম্বর দেখতে পাননি? না স্যার, অত লক্ষ্য করিনি। ঠিক আছে, চিন্তা নেই, আমি সামনে টোল ব্রিজে ইনফর্ম করে দিচ্ছি। স্যার, স্যার এসব পরে দেখবেন। আগে আমি এদেরকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। আমি যে হসপিটালে চাকরি করি তার নাম জীবন দান হসপিটাল। অ্যাম্বুলেন্সকে খবর দিয়েছি, অ্যাম্বুলেন্স আসা অবধি অপেক্ষা করুন। স্যার, স্যার ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। আমি এনাদেরকে গাড়ি করে নিয়ে যাচ্ছি। জাগৃতি ড্রাইভারের সাহায্য নিয়ে চন্দ্রানীকে তুলতে গেলে বোঝে ওর দেহে আর প্রাণ নেই। দীপ্ত যেখানে বাইক নিয়ে পড়েছিল সেই জায়গাটা পুরো অন্ধকার। ইন্সপেক্টর আর ড্রাইভার যখন ওকে গাড়িতে তোলে তখন আর তার জ্ঞান নেই, কিন্তু দেহে প্রাণ আছে। ম্যাডাম, ছেলেটা বেঁচে আছে। আচ্ছা ঠিক আছে, আমার গাড়িতে ওনাকে তুলে দিন আর ডেড বডি পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করুন। আমি ওনাকে আমার হসপিটালে নিয়ে যাচ্ছি। ওনার ইমিডিয়েট মেডিকেল সাপোর্ট দরকার, না হলে ওনাকেও বাঁচানো মুশকিল হয়ে যাবে। ধরাধরি করে দীপ্তকে গাড়িতে তুলে দেওয়া হয়। এতক্ষণে দীপ্তর রক্তে ভেসে যাওয়া মুখটা জাগৃতির চোখে পড়ে। জাগৃতির বুকটা কেঁপে ওঠে, গায়ে কাঁটা দেয়। দীপ্ত যখন চোখ মেলে তাকায় তখন সকাল না বিকেল কিছুই বুঝতে পারে না। কোথায় আছে, এখানে কি করে এলো সে, আজ কত তারিখ, কিছুই মনে করতে পারে না সে। তারপর বেশ খানিকক্ষণ পর ওর মনে পড়ে ও চন্দ্রানীর সঙ্গে বাইকে ছিল। ওরা রাত্রিবেলা হাইওয়েতে ড্রাইভ করে ফিরছিল। কিন্তু তারপর কি হলো? একটা লরি এসে তারপর দীপ্ত মাথাটা দুহাতে চেপে ধরে অনেক কষ্টে উঠে বসে। মাথায় খুব যন্ত্রণা করছে ওর।
চারিপাশে কত রকমের কি সব আওয়াজ হচ্ছে। আরে এ কি, আপনি আবার উঠে বসেছেন? শুয়ে পড়ুন, এক্ষুনি শুয়ে পড়ুন। নার্স এসে আবার শুইয়ে দেয় দীপ্তকে। আমি আমি কোথায় আছি? আপনি হসপিটালে আছেন, আপনার অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমার ওয়াইফ চন্দ্রানী কোথায়? ও তো আমার সঙ্গেই বাইকে ছিল। নার্স বেশ খানিকক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, আপনি চুপ করে শুয়ে থাকুন, আমি আপনার মেডিসিনটা নিয়ে আসছি। বলে দীপ্তর ঘর থেকে বেরিয়ে যায় নার্স। আরে আমার স্ত্রী কোথায় সেটা বলে যান। কেউ কোনো উত্তর দেয় না। বিছানায় শুয়ে শুয়ে ও ভাবছিল সেদিনকার ঘটনাগুলো। শরীর দুর্বল, তাই আবার কিছুক্ষণ পর চোখ বন্ধ হয়ে যায় ওর। কতক্ষণ যে এইভাবে ঘোরের মধ্যে ছিল কিছুই বুঝতে পারে না দীপ্ত। হঠাৎ ঘোর কেটে যায়। চোখ বন্ধ করেই ওর মনে হয় ওর মুখের ওপর কেউ যেন ঝুঁকে আছে। দীপ্ত চোখ মেলে তাকায়, দেখে একজন মহিলা, পরনে ডাক্তারের পোশাক, ওর মুখের ওপর ঝুঁকে রয়েছে। দীপ্ত, দীপ্ত, এখন কেমন বোধ করছো? ভালো লাগছে? দীপ্তর চোখের সামনে জাগৃতির মুখটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে আসে। দীপ্তর চোখে মুখে হঠাৎ পরিবর্তন লক্ষ্য করা যায়, যেন এক চাপা উত্তেজনা এসে জড়ো হয়েছে ওর মধ্যে। ওর সামনে যে ডাক্তার দাঁড়িয়ে আছে তাকে ও চিনত, জাগৃতি। জাগৃতি বুঝতে পারে দীপ্ত উত্তেজিত হয়ে পড়েছে, তাই জাগৃতি ওকে শান্ত করবার জন্য ওর বুকের ওপর একটা হাত রাখে। টেনশন করো না দীপ্ত, আমি জাগৃতি। চিনতে পারলে আমায়? তোমার এখন এই অবস্থায় এত উত্তেজনা ঠিক নয়, তুমি চুপ করে শুয়ে থাকো, আমি তোমার কাছেই আছি। তুমি তুমি এখানে কি করে এলে? আমি এই হসপিটালের ডক্টর। আমি তোমার অ্যাক্সিডেন্টের জায়গা থেকে এখানে তুলে নিয়ে এসেছি। সেই মুহূর্তে তোমার অবস্থা খুব ক্রুশিয়াল ছিল। আমার সঙ্গে আমার স্ত্রী ছিল। ওর কি হয়েছে? ও কেমন আছে? জাগৃতি কিছু বলে না। দীপ্ত আবার উত্তেজিত হয়ে বলে ওঠে, জাগৃতি বলো, চন্দ্রানী কোথায়? ও বেঁচে আছে তো? জাগৃতি শান্ত গলায় বলে, দীপ্ত, চন্দ্রানীকে বাঁচানো সম্ভব হয়নি। আই এম সরি। ওর আঘাত আরো গুরুতর ছিল। চন্দ্রানী? কি বলছো তুমি? চন্দ্রানী নেই? দীপ্ত দেওয়ালের দিকে মুখ ফেরায়। তুমি এখানে আজ 6 দিন ধরে আছো দীপ্ত। তোমাকেও আমরা অনেক কষ্ট করে স্টেবল অবস্থায় এনেছি দীপ্ত। তুমি এখন একটু রেস্ট নাও, আমি আবার পরে আসবো। দীপ্ত মুখ না ফিরিয়েই বলে, তুমি আবারও চলে যাবে জাগৃতি? আমি তো কোনো দিন চলে যাইনি দীপ্ত। আমি হসপিটালে আছি, আমি এখানকার ডাক্তার তো। কিন্তু তুমি যেদিন থেকে ভর্তি আছো সেদিন থেকে আমিও আর বাড়ি যাইনি। তুমি সুস্থ না হওয়া পর্যন্ত আমি যাব না এখান থেকে, আই প্রমিস। আমি আবার পরে আসবো, তুমি রেস্ট নাও। গুড নাইট। জাগৃতি চলে যায়। দীপ্ত এতক্ষণে দরজার দিকে মুখ ফেরায়। কি দীপ্ত, তুমি রোজ রোজ দেরি করে আসো, এরপর থেকে কিন্তু আমি আর আসবো না। আরে সরি, খুব দেরি হয়ে গেল। কিন্তু
তুমি কিন্তু আমার সঙ্গে দেখা না করে থাকতেই পারবে না। তুমি আগের দিনের নোটসের খাতাগুলো এনেছো? হ্যাঁ এনেছি, কিন্তু তুমি কিন্তু আজকে আমাকে জেরক্স করে ফেরত দেবে। আমি কিন্তু আজ রাতে এটাকে নিয়ে পড়তে বসবো। আরে হ্যাঁ রে বাবা, এক্ষুনি জেরক্স করে দিচ্ছি। তুমি তো ডাক্তার হয়েই ছাড়বে একদম। হ্যাঁ সেটা তো আমায় হতেই হবে, দ্যাট ইউ নো। আর আমি হব তোমার কম্পাউন্ডার, ঠিক আছে? দুজনেই হেসে ওঠে। এইভাবেই ক্লাস 11-এ ওদের দুজনের আলাপ হয়েছিল কোচিংয়ে। কি যেন একটা ভেবে জাগৃতিকে প্রথম দিনই তুই বলে সম্বোধন করতে পারেনি দীপ্ত। আর সেই তুমি ডাকটাও কোনোদিনই ফেরাতে পারেনি দুজনে। এভাবেই চলে 2 বছর। তারপর জাগৃতি চলে যায় মেদিনীপুরে মেডিকেল পড়তে, আর দীপ্ত সুযোগ পায় সল্টলেকের একটা ইঞ্জিনিয়ারিং কলেজে। ছুটিতে মাঝে মধ্যে যখন জাগৃতি বাড়িতে ফিরত, তখন দেখা হতো দীপ্তর সঙ্গে। সুন্দর ভবিষ্যতের কতই না স্বপ্ন দেখেছে ওরা দুজনে। একে অপরের কাঁধে মাথা রেখে দুজনে দুজনের হাত ধরে। এমনই এক দেখা করবার দিনে দীপ্ত জাগৃতিকে 2টো বিশেষ জিনিস নিয়ে আসতে বলেছিল। দেখা হতেই দীপ্ত বলে, জাগৃতি, তোমায় 2টো জিনিস আনতে বলেছিলাম, এনেছো? হ্যাঁ এনেছি, আমার ব্যাগে আছে। কিন্তু ওদিকে কি হবে দীপ্ত? হ্যাঁ হ্যাঁ, অনেক কাজ হবে, তুমি বার করো তো চট জলদি। জাগৃতি ব্যাগ থেকে স্টেথোস্কোপ আর অ্যাপ্রনটা বার করে। দীপ্তকে অ্যাপ্রনটা পরিয়ে স্টেথোস্কোপটা গলায় ঝুলিয়ে দেয়। এই তো ডক্টর জাগৃতি ব্যানার্জি, এইবার একদম মানিয়েছে। একদম দাঁড়িয়ে থাকো ওইভাবে। বলে নিজের ফোনটা বার করে জাগৃতির ফটো তুলে দীপ্ত। আরে দাঁড়া দাঁড়া, আগে ডক্টর তো হই, তারপর না হয় ফটো তুলতে। তখন কি আর ডক্টর জাগৃতিকে এইভাবে আমি আর পাবো? তখন তো তার একদম বিজি শিডিউল থাকবে, সারাদিন পেশেন্ট আর হাসপাতাল। দেখা গেল যে মাসে একটিবারও তোমার সঙ্গে দেখা হবে না। মোটেও না, আমার ফার্স্ট প্রায়োরিটি তুমি। আচ্ছা জাগৃতি, ধরো যদি কোনোদিন আমি অসুস্থ হই বা আমার অ্যাক্সিডেন্ট হয়, তখন কিন্তু তুমি আমার ট্রিটমেন্টটা করবে। বাঁচা মরা সে তো ভগবানের হাতে, কিন্তু যদি মরতেই হয়, আমি কিন্তু তোমার হাতেই মরতে চাই। জাগৃতি এই কথা শুনে সাথে সাথে দীপ্তর মুখের ওপর হাত রেখে বলেছিল, না না, ভগবান না করুন, এমন দিন যেন কখনো না আসে। আর সত্যি যদি কোনোদিন এরকম হয়, আমি আমি তোমার চিকিৎসা করতে পারবো না দীপ্ত, কারণ কারণ আমি যে তোমায় ভালোবাসি। ম্যাডাম, আসবো? এসো। ম্যাডাম, বলছি আপনি আজকেও বাড়ি যাবেন না? না সিস্টার, পেশেন্ট সুস্থ না হওয়া পর্যন্ত আমি বাড়ি যাব না। ম্যাডাম, জাস্ট এমনি, দীপ্ত চ্যাটার্জি কি আপনার পূর্ব পরিচিত? জাগৃতি কিছু বলে না। আচ্ছা ম্যাডাম, উনি এতদিন ধরে এখানে অ্যাডমিট, ওনার কোনো বাড়ির লোক তো দেখতে এলো না? মানে কোনো বাড়ির লোককে তো দেখতে পেলাম না। প্রথম কয়েকদিন ওনার বন্ধু বান্ধব এসেছিল বটে, কিন্তু তারপর থেকে তো আর কেউ সেভাবে। সিস্টার, কিছু কিছু মানুষের সবাই থেকেও কেউই নেই, আর কিছু কিছু মানুষের সত্যিই কেউ নেই। পৃথিবীতে বেশ কয়েকজন হতভাগ্য এই 2 দলেই পড়ে। ম্যাডাম, বলছি দেখুন, আপনার ওপর দিয়েও তো অনেক ধকল যাচ্ছে, এবার একটু নিজের খেয়াল রাখুন।
আছো এখন জাগৃতি? না, আর জ্বর আসেনি, কিন্তু কিন্তু উঠতে ইচ্ছা করছে না একদম। কতবার বলি নিজের খেয়াল রাখো, হোস্টেলে একা একা থাকো। আরে শরীর থাকলে তো শরীর খারাপ হবেই, আর আমি এখানে একা কোথায়? আমার রুমমেটরা তো আছে। জাগৃতি নিজের চেম্বারের চেয়ারে নিজের শরীরটাকে এলিয়ে দেয় এবং মনে মনে এসব কিছুই ভাবতে থাকে। কোনো এক সময় দীপ্ত কত খেয়াল রাখত ওর, আর তারপর সমস্ত সম্পর্কের দায়িত্ব মিটিয়ে কিভাবে যেন নিরুদ্দেশ হয়ে গেল। তারপর আর কোনো যোগাযোগ রাখেনি। জাগৃতি একা একাই সামলেছে নিজেকে, আর আজ এত বছর পর যখন দেখা হলো তখন এইভাবে ভাবলেই অবাক লাগে জাগৃতির। নিয়তি। দীপ্ত এসে ওর হাতেই পড়ল। জাগৃতি উঠে পড়ে চেয়ার থেকে। দীপ্তর সঙ্গে একবার দেখা করতে যাবে কিনা ভাবছে, এমন সময় একজন নার্স এসে জানায় যে দীপ্ত দেখা করতে চাইছে ওর সাথে। জাগৃতি ওর কেবিনে গিয়ে দেখে দীপ্ত উঠে বসে আছে বিছানায়। এখন চোখ মুখটা একটু স্বাভাবিক লাগছে। তুমি দেখেছো দীপ্ত? হ্যাঁ, চন্দ্রানীর অন্তিম কাজ সম্পন্ন হয়েছে। হ্যাঁ, ওনার বাবা এসেছিলেন, সব ফর্মালিটিস পূরণ করে নিয়ে গেছেন ডেড বডি। আমি কেমন আছি জানার ইচ্ছা প্রকাশ নিশ্চয়ই করেননি উনি। সে তো আমি ঠিক বলতে পারবো না। এবার বেশ খানিকক্ষণ দুজনেই চুপ। তারপর নীরবতা ভেঙে আবার দীপ্ত বলে ওঠে, তুমি কেমন আছো জাগৃতি? তুমি ঠিক যেমন অবস্থায় দেখছো ঠিক তেমনই আছি। কেন, তুমি কি উত্তর আশা করেছিলে দীপ্ত? তুমি আমায় ক্ষমা করতে পারোনি না জাগৃতি? তবে তবে সেদিন কেন আমায় বাঁচালে? মরে গেলেই তো ভালো হতো, হাইওয়ের ধারে ফেলে রেখে আসতে আমাকে। দীপ্ত, আমি ডাক্তার। শেষ মুহূর্ত পর্যন্ত আমরা মানুষকে বাঁচানোর চেষ্টা করি, আর আমি তোমাকে মরণাপন্ন অবস্থায় রাস্তা ফেলে রেখে দিয়ে যেতাম? খুব ভালো বলেছো তো কথাটা, খুব ভালো বলেছো। তুমি এত কথা বললে, কই এখনো জানতে চাওনি তো যে আমি কেন তোমার সঙ্গে ব্রেকআপ করেছিলাম? কেউ যদি চলে যেতে চায় আমি তাকে কি করে ধরে রাখবো? সেদিন আমি তোমায় যদি প্রশ্ন করতাম, ঝগড়া করতাম, তুমি কি আমার কাছে ফিরে আসতে? আর যদি আজও তোমায় সেই প্রশ্ন করি, তাতেই বা কি লাভ? আমার থেকে ভালো হয়তো সেদিন তোমার কাছে চন্দ্রানীকেই মনে হয়েছিল। না জাগৃতি, না, তোমার থেকে ভালো আমি কোনোদিন কাউকে বাসিনি, আর তা বাঁচতেও হয়তো পারবো না। আমি চন্দ্রানীকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম। এখন আমি উঠি দীপ্ত, তুমি ঘুমাও। তোমার এই শরীরে এতক্ষণ জেগে থাকা ঠিক নয়। না জাগৃতি, তুমি চলে যেও না। আমি তোমায় নিজের ইচ্ছেতে ছেড়ে দিইনি, বাধ্য হয়েছিলাম, বিশ্বাস করো। আর আজ তুমি চলে গেলে আমার যে আর কেউই থাকবে না। আমি চন্দ্রানীকে বাধ্য হয়েছিলাম বিয়ে করতে। বাধ্য হয়ে? দীপ্ত, নিজের ইচ্ছার বিরুদ্ধে কাউকে দিয়ে কি কিছু করানো সম্ভব? আচ্ছা জাগৃতি, শোনো, তোমায় যদি কেউ বলতো যে তুমি তোমার ভালোবাসার মানুষ আর মা এবং বাবা, এদের দুজনের মধ্যে যে কোনো একজনকে বেছে নাও, তুমি কি করতে? জাগৃতি চুপ করে থাকে। কি হলো, চুপ করে আছো যে? আমি জানি জাগৃতি, তুমি তোমার মা বাবাকেই বেছে নিতে, আর আমিও তাই করেছিলাম। মানে? আমার ইঞ্জিনিয়ারিং কলেজে আমার সাথে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিল চন্দ্রানী। হাই দীপ্ত, কোথায় যাচ্ছ? ক্লাসে। চলো না একটু কোথাও গিয়ে বসি। ক্লাস অফ করে? একটা ক্লাস মিস করলে কি এমন ক্ষতি হবে তোমার?
কার কি ক্ষতি হবে তা আমি জানি না, তবে আমার তো ক্ষতি হবে। সো সরি। হ্যাঁ জাগৃতি, বলো। হ্যালো, আজ কলেজে যাওনি? হ্যাঁ এসেছি, এক্ষুনি তোমায় ফোন করতাম আমি। ওই এক বন্ধুর সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলাম। ও ঠিক আছে, আচ্ছা আমি ক্লাসে যাচ্ছি, ওকে, পরে আবার ফোন করবো। গুড বাই। হ্যাঁ চন্দ্রানী, তুমি কি বলছিলে? যে ফোন করেছিল ওর নাম জাগৃতি। আমরা একে অপরকে অনেকদিন ধরেই চিনি। তোমার গার্লফ্রেন্ড বুঝি? গার্লফ্রেন্ড কিনা জানি না, কিন্তু ওই এমন একজন যে আমাকে সব থেকে বেশি বোঝে এবং আমায় সব থেকে বেশি চেনে। আচ্ছা, সে কি আমার থেকেও দেখতে সুন্দর? সৌন্দর্য দিয়ে সবকিছু বিচার করা যায় না চন্দ্রানী। আমি আসছি। এরপর থেকে চন্দ্রানী নানানভাবে আমাকে উত্ত্যক্ত করত। আমি ওকে একদমই পাত্তা দিতাম না। একবার ওর জন্মদিনের পার্টিতে আমাদের কলেজের সবাইকে নিমন্ত্রণ করেছিল। সেখানে ওর বাবার সঙ্গে আমার পরিচয়ও করিয়ে দিয়েছিল। তার মাসখানেক পর ওর বাবা আমাকে একদিন ডেকে পাঠান। এসো, বসো দীপ্ত। তুমি জানো আমি তোমায় এখানে কেন ডেকেছি? না স্যার, আমাকে কেন ডেকেছেন না আমি ঠিক বলতে পারছি না। দেখো, আমার মেয়ে তোমাকে পছন্দ করে, কিন্তু চন্দ্রানীর কথা অনুযায়ী তুমি ওকে এড়িয়ে চলো কেন? আমি কি কোনো শোপিস যে আমাকে পছন্দ করে দেওয়াল আলমারিতে রেখে দেবে? দেখুন না, চন্দ্রানী ভালো মেয়ে, নো ডাউট, কিন্তু আপনি যে কারণে আমাকে ডেকেছেন আমি সেই প্রস্তাবের জন্য একদমই প্রস্তুত নই। দেখো, তোমার মতো ছেলেদের সঙ্গে এইভাবে বসে এতক্ষণ সময় আমি নষ্ট করি না সাধারণত। নেহাত চন্দ্রানীর জেদ, তাই। জেদ জিনিসটা ভালো কিছুর জন্য থাকুক, কিন্তু কারোর মন পাওয়ার জন্য জেদ করা আকাশের চাঁদ ধরার মতো। এটা বলে আমি ওখান থেকে চলে আসি। কোথায়? তুমি তো আমায় কোনো দিন কোনো কথা বলনি, জানতে দাওনি এইসব কিচ্ছু। সেদিন কি একবারও ভেবেছিলাম যে এই ব্যাপারটা এইভাবে আমার জীবনকে পরিবর্তন করে দেবে? যদি জানতাম। একদিন কলেজে আমার ফোনে বাবার ফোন আসে। বাবা আমাকে তাড়াতাড়ি বাড়িতে আসতে বলে। বাড়িতে ঢুকতে গিয়ে দেখি গেটের সামনে বেশ কয়েকটা জুতো। ভাবলাম বাবার সঙ্গে দেখা করতে হয়তো কেউ এসেছে। ঘরে ঢুকে দেখি বাবার কয়েকজন বন্ধু বান্ধব রয়েছে, আর বাবা বিছানায় শুয়ে। বাবা, কি হয়েছে তোমার? দেখো দীপ্ত, নীতিনাথ ভোরবেলা হাঁটতে বেরিয়েছিল আমাদেরই সঙ্গে। হঠাৎ তখনই ও অসুস্থ বোধ করে। আমরা সাথে সাথে বাড়িতে নিয়ে এসে ডাক্তার ডাকি। ডাক্তার দেখে খুব একটা ভালো কিছু বলেনি তোমার বাবার সম্বন্ধে। কেন, বাবার কথা কি বললেন ডাক্তার? দেখো, ডাক্তারের কথা অনুযায়ী ওর ওপেন হার্ট সার্জারি করতে হবে, তাও খুব তাড়াতাড়ি। দেরি হলে অন্যদিকে টান নিতে পারে। দীপ্ত বাবা, তুই চিন্তা করিস না, ও সব ডাক্তাররা বলেই থাকে, আমার কিচ্ছু হবে না। না বাবা, আমি থাকতে তোমার কিছু হতে দেব না, আই প্রমিস। কিন্তু বাবা, সে যে অনেক টাকার ব্যাপার, এতগুলো টাকা কোথা থেকে আসবে? সব ঠিক হয়ে যাবে বাবা, সব ঠিক হয়ে যাবে। তুমি তো আমায় কিচ্ছু বলনি দীপ্ত। তোমায় আমি চিন্তায় ফেলতে চাইনি, আর তুমি তখন আমাকে কিভাবেই বা সাহায্য করতে?
পাশে থাকতে পারতাম, তোমাকে সাহায্য করতে পারতাম। সেই সময় আমার টাকার দরকার ছিল, যেভাবেই হোক অনেক টাকা আমায় জোগাড় করতে হতো। সেই সময় আমার মাথা একদমই কাজ করছিল না। কলেজের সবাই জানতে পারলো সেই ঘটনাটা, এবং তার সাথে চন্দ্রানীও। দীপ্ত, তোমার বাবার কথাটা শুনলাম, ভেরি আপসেটিং। শুনলাম অনেক টাকা লাগবে, আর তোমার কাছে নাকি অত টাকা নেই। তা কি করবে এখন ভাবছো? জানি না, আমার মাথায় কিচ্ছু আসছে না, কিন্তু এই মুহূর্তে আমার টাকার খুব প্রয়োজন। তা না হলে হয়তো I can help you, but in one condition. চন্দ্রানী কি শর্ত দেবে তা আমি জানতাম। প্রচুর ভেবেছি জানো, যে কি করা উচিত, কি করব, কিন্তু অন্য কোনো উপায়ই পাইনি। তোমাকে সত্যিটা বলার সাহস ছিল না, তাই তোমাকে অ্যাভয়েড করা শুরু করলাম, যাতে তুমি আমায় ভুল বোঝো। চন্দ্রানীর শর্তে রাজি না হয়ে আমার আর অন্য কোনো উপায় ছিল না, কিন্তু বাবাকে বাঁচাতেও পারলাম না। বিয়ের পর আর কি, চন্দ্রানীর হাতের পুতুল হয়ে রইলাম আমি। ওর বাবার ব্যবসার দেখাশুনো করতাম, আর চন্দ্রানীর সাথে ওর বাদবাকি দামি অ্যাক্সেসরিজের মতন ওর সাথে পার্টি অ্যাটেন্ড করতাম। কিন্তু এটা পুতুল নিয়ে খেলতে খেলতে একটা সময় মানুষ বোর হয়ে যায়, আমি জানতাম এটা। তারপর আর কি, সেই দিনগত পাপক্ষয়। একে অপরের সাথে শুধু অন্যকে দেখানোর জন্য টিকে থাকা, বলতে পারো বাবাকে বাঁচানোর জন্য নিজের অস্তিত্বকে বিক্রি করে দিয়েছিলাম চন্দ্রানীর কাছে। চন্দ্রানীর বাবা আমাকে মেনে নিতে বাধ্য হয়েছিল, কিন্তু কিন্তু এখন তো চন্দ্রানী নেই, ওনার বাধ্যবাধকতাও নেই। চন্দ্রানীর মৃত্যুর খবর তোমার কাছে শুনে স্বামী হিসেবে নয়, মানুষ হিসেবে খারাপ লেগেছিল। আমি আমি একটা না তৈরি হওয়া সম্পর্ক থেকে এখন মুক্তি পেলাম জাগৃতি, মুক্তি পেলাম। এত কিছু বলে চুপ করে দীপ্ত। এত কিছু ঘটনা ঘটে গেছে, আর তুমি আমায় কিচ্ছু জানতে দাওনি। তাহলে কেন ভালোবেসেছিলে আমায়? আমি তো তোমার ভালো খারাপ সব সময় পাশে থাকার জন্য তৈরি ছিলাম দীপ্ত। তবে কেন কেন এইভাবে সব কিছু নষ্ট করে দিলে তুমি? তাতে কার কি লাভ হলো বলতে পারো? আমাদের দুজনের একসঙ্গে দেখা স্বপ্নগুলোকে এইভাবে এইভাবে ভাসিয়ে দিতে পারলে তুমি? জাগৃতি উঠে পড়ে। তুমি চলে যাচ্ছ জাগৃতি? তুমি না বলে চলে গিয়েছিলে দীপ্ত, কিন্তু আজ আজ আমি তোমায় বলে যাচ্ছি। এর কয়েকদিন পর দীপ্ত হসপিটাল থেকে ডিসচার্জ হয়। সেই রাতের পর থেকে জাগৃতি ওর সঙ্গে দেখা করতে এসেছিল ঠিকই, কিন্তু আর বেশিক্ষণ বসেনি। দীপ্ত জানতে পারে জাগৃতির আজ অফ ডে, তাইও আজ হসপিটালে আসেনি। দীপ্ত নিজের বাড়ি না গিয়ে জাগৃতির বাড়িতে যায়। দরজা খুলে জাগৃতি দীপ্তকে দেখে অবাক হয়ে যায়। তুমি এই অবস্থায় আমার বাড়িতে? নিজের বাড়িতে না গিয়ে আমার এখানে কেন? একবার তোমায় না বলে চলে যাওয়ার ফল আমি পেয়েছি, আর তা দ্বিতীয়বার করতে চাইনি। এসো, ভেতরে এসো, এসো। দীপ্ত ঘরে আসে। তুমি কি আমায় কোনোদিনও ক্ষমা করতে পারবে না জাগৃতি? ক্ষমা? কাউকে ভালোবাসলে রাগ অভিমান কোনো কিছু কি করা যায় সেই মানুষটার উপরে? তুমি যখন যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলে আমার সঙ্গে,
আমি প্রতিনিয়ত ভেবেছি কি খামতি ছিল আমার ভালোবাসায়। আমি কি অন্যায় করেছিলাম যে আমার প্রাণের চেয়েও অধিক প্রিয় মানুষটার কাছে আমি অবহেলিত, যার সঙ্গে আমি একসঙ্গে বাঁচার স্বপ্ন দেখতাম, সেই মানুষটাই আমার মনকে মেরে ফেলবে এইভাবে। দিনের পর দিন আমি শুধু তোমার একটা ফোন কলের আশায় বসে থেকেছি, কিন্তু তোমার ফোন আসেনি, কোনো দিন আসেনি। তুমি বলছো তুমি দিনগত পাপক্ষয় করেছো, আর আমি বেঁচে থেকে মরমে মরেছি। আর আজ তুমি এসেছো ক্ষমা চাইতে দীপ্ত। কাকুর চিকিৎসার ব্যবস্থা করার জন্য অন্য অনেক উপায় ছিল, কিন্তু তুমি নিজের ভালোবাসাকে বিক্রি করে তুমি কি এটা প্রমাণ করতে চাইলে যে ছেলে হিসেবে তুমি কতখানি মহান? তুমি আমায় ভুল বুঝছো জাগৃতি। সেই সময় পরিস্থিতি আমার অনুকূল ছিল না। চন্দ্রানীকে আমি একদিনের জন্যও ভালোবাসতে পারিনি, কারণ আমার মনে সব সময় তুমিই ছিলে। সেটাও তোমারই ভুল ছিল। ছেলের কর্তব্য বহাল রাখতে গিয়ে তুমি স্বামীর কর্তব্য ভুলে গিয়েছিলে। চন্দ্রানী হয়তো তোমাকে জেদের বসে বিয়ে করেছিল, সেটা ওর ভুল, কিন্তু তুমিও তো পারতে তোমার নিজের ভালোবাসা দিয়ে ওকে পরিবর্তন করতে, কিন্তু তুমি তার চেষ্টাও করনি। সেটা যদি পারতে তাহলে চন্দ্রানীর অ্যাক্সেসরিজ হয়ে থাকতে না। আমি তোমাকে ক্ষমা ঘৃণা কিছুই করি না, কিন্তু সত্যি কথা কি বলতো, যে জিনিসটা থেকে আমরা আঘাত পাই সেই জিনিসটা কোনো দিনও আমাদের মলমের কাজ করতে পারে না। তোমাকে দেখা মাত্রই আমার সেই দিনগুলোর কথা মনে পড়ে, যখন আমি তোমার জন্য চোখের জল ফেলেছি দিনের পর দিন। এখন তুমি হয়তো এটা বলতে পারো যে তুমি হসপিটালে থাকাকালীন আমি নাওয়া খাওয়া ভুলে কেন তোমার জন্য ছিলাম শুধু এই কারণেই যে একদিন আমি তোমাকে ভালোবেসেছিলাম। ভগবান হয়তো এই কারণেই তোমার সঙ্গে আমার দেখা করিয়ে দিলেন এইভাবে। তুমি আর আমায় ভালোবাসতে পারবে না জাগৃতি। ঠিক এই মুহূর্তেই কলিং বেলটা বেজে ওঠে। দরজা খুলে দেয় জাগৃতি। এ কি জাগৃতি, তুমি এখনো রেডি হওনি? ছেলেটি জাগৃতির সঙ্গে ভেতরে আসে। দীপ্ত, ও পিঞ্জর আমার বন্ধুর থেকেও অনেক বেশি। আর পিঞ্জর ও দীপ্ত, আমরা একসময় বন্ধু ছিলাম, তোমাকে ওর কথা বলেছিলাম আমি। ও রাইট, হাই, নাইস টু মিট ইউ দীপ্ত। হাই পিঞ্জর, আমি তাহলে আসি জাগৃতি। হ্যাঁ দীপ্ত, আমারও তাই মনে হয়। তোমার ফিরতে অনেক দেরি হয়ে গেছে, যাও বাড়ি যাও। দীপ্ত চলে আসে সেখান থেকে। ওখানে দাঁড়িয়ে থেকে সত্যি কি কোনো লাভ আছে? জাগৃতি এগিয়ে গিয়েছে সময়ের সঙ্গে। দীপ্তর সিদ্ধান্ত কি সেদিন ভুল ছিল? একটিবার জাগৃতিকে জানালে কি ক্ষতি হতো? আর না জানিয়েই বা কি লাভ হয়েছে? জীবনের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তে এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হয় যা আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। একটিবার তা নেওয়ার আগে যদি আমরা দ্বিতীয়বার ভাবি, তাহলে আমাদের জীবন হয়তো অন্যরকম হতো। আর ভবিষ্যৎ যখন আমরা দেখতে পাই না, তবে হোক না সেই দ্বিতীয় সিদ্ধান্তই আমাদের চূড়ান্ত। কেমন লাগলো আজকের গল্প? না বলা সেই কথা। গল্পটা শুনে আপনাদেরও যদি কোনো কথা বলার থাকে বলে ফেলুন না নিজের কাছের মানুষটাকে।
আর বলতে বলতেই লাইক এবং শেয়ার করে দিন গল্পটা। আর হ্যাঁ, আমরা না বললে কি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না? না, সেটা করবেন তা আমরা জানি। সো টুডে ইজ দ্য টাইম টু সে গুড বাই।